হ্যালো বন্ধুরা, সেন্ট্রিসিটিতে আপনাদের স্বাগত। আপনার সম্পদ সহযোগী আমি আদিত্য শঙ্কর। আমার সঙ্গে আজ আছেন সচিন জাসুজা, যিনি সেন্ট্রিসিটির জন্য ইকুইটিজ বিভাগের প্রধান। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি উদীয়মান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেট ক্লাস, বরং বলা যায় ইকুইটিজের মধ্যে একটি সাব অ্যাসেট ক্লাস, যাকে বলা হয় প্রি আইপিও ইকুইটিজ বা সাধারণভাবে যেটাকে আনলিস্টেড ইকুইটিজ বলা হয়। আমরা কি নিয়ে আলোচনা করব? এই ভিডিওতে এই সাব অ্যাসেট ক্লাসের বিভিন্ন দিক এবং কিভাবে এই সাব অ্যাসেট ক্লাসকে উপস্থাপন ও অবস্থান নির্ধারণ করা যায় তা নিয়ে আলোচনা করব। যখন আমরা আমাদের ক্লায়েন্ট পার্টনারদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করি তখন, এবং কিভাবে বোঝানো যায় যে এই সাব অ্যাসেট ক্লাস আসলেই পোর্টফোলিওতে মূল্য সংযোজন করে এবং রিটার্নে গতি আনে। তাহলে হাই সচিন, শুতে স্বাগতম। হ্যাঁ সচিন, আমি ঠিক বুঝতে চাচ্ছিলাম প্রি আইপিও ইকুইটি বা আনলিস্টেড ইকুইটি বা যেভাবেই বলা হোক না কেন তার সঠিক সংজ্ঞা কী এবং এর উদ্দেশ্য কী? কেউ কেন এই ধরনের ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে চাইবে? ঠিক আছে, তাহলে নাম থেকেই বোঝা যায় প্রি আইপিও থিম মানে হচ্ছে এগুলো সেই কোম্পানি যারা এখনো স্টক মার্কেটে আসেনি, মানে এরা এখনো বিএসসি বা এনএসসি তে তালিকাভুক্ত নয়। এগুলো ভবিষ্যতে তালিকাভুক্ত হতে পারে। তারা ডিআরএইচপি ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করতে পারে, তারা আইপিও নিয়ে আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলেনি। তাই এগুলোকে প্রি আইপিও থিম বা আনলিস্টেড বলা হয়, মানে এগুলো এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয়। এবং কেন জানেন তো কেউ এই ধরনের বিনিয়োগ বিবেচনা করবে? দেখুন, যখন আমরা ৫-৬ বছর আগের কথা বলি তখন পর্যন্ত, তাহলে এই সুযোগগুলো শুধু প্রতিষ্ঠানগুলোর জন্যই ছিল, এবং তারা এই কোম্পানিগুলিতে বড় বড় ডিল করত যেগুলো হয়তো ইন্ডাস্ট্রির অন্য তালিকাভুক্ত কোম্পানির তুলনায় দ্রুত বাড়ছিল, যেখানে দেখা যেত ম্যানেজমেন্ট ভালো, কর্পোরেট গভর্নেন্স ভালো, এবং সেখানে তালিকাভুক্ত শেয়ারের তুলনায় মূল্যায়নেরও একটা ফারাক থাকত। তাই সেই প্রতিষ্ঠানগুলো এই ধরনের কোম্পানিতে শেয়ার কিনত, তারপর তাদের ফান্ডের মাধ্যমে ক্লায়েন্টের কাছে অফার করত। কিন্তু এখন জানেন তো, গত ৫ জুলাই বছরে আমরা এসআপসের প্রবণতা দেখেছি। অনেক কর্মচারী আছেন যাদের কাছে কোম্পানির শেয়ারের বড় অংশ রয়েছে, এমনকি সেই কোম্পানিগুলো এখনো তালিকাভুক্ত হয়নি, সেই শেয়ারগুলো বাজারে এসেছে। এমনকি প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি ক্লায়েন্টের কাছে বিক্রি করা শুরু করেছে। এখন এই শেয়ারগুলো বাজারে ভাসছে এবং বাজার প্রতিদিনই বাড়ছে। আমরা যখন এই আনলিস্টেড কোম্পানিগুলোর কথা বলছি, এটা যে কোনো কোম্পানি হতে পারে। এটা হতে পারে কোনো হোটেল, রেস্তোরাঁ, যে কোনো প্রাইভেট কোম্পানি, যা আনলিস্টেড কোম্পানি হিসেবে ধরা যেতে পারে। কিন্তু এখানে আমরা সেই সব কোম্পানির কথা বলছি যারা হয়তো লেট স্টেজে আছে, তারা খুব দ্রুত বাড়ছে, তাদের মূল্যায়ন খুবই স্বস্তিদায়ক, হয়তো তালিকাভুক্ত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়, তারা হয়তো তার থেকেও দ্রুত বাড়ছে, এবং তারা এমনকি সেই সব তালিকাভুক্ত কোম্পানির থেকেও বড় হতে পারে। তাই আমাদের সেই সব কোম্পানিকে মূল্যায়ন করতে হবে। কেন কেউ আনলিস্টেড কোম্পানিতে বিনিয়োগ করবে যদি না আমরা এমন অসাধারণ বৃদ্ধির সুযোগ খুঁজে পাই? না হলে তালিকাভুক্ত বাজারে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আনলিস্টেড সেগমেন্টই বাড়ছে, এবং এখানে কিছু সুযোগ আছে যা খুবই খুবই আকর্ষণীয়, যেগুলো বিবেচনা করা উচিত। তাহলে আমি সংক্ষেপে বলি। ধরা যাক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, প্রাইভেট ইকুইটি ফান্ডগুলো এইসব আনলিস্টেড কোম্পানিতে খুব প্রাথমিক পর্যায়ে শেয়ার কিনেছে। এখন যেহেতু এই কোম্পানিগুলো বেড়েছে এবং এই ফান্ডগুলো ইতিমধ্যে কিছু মাল্টিপল আয় করেছে, তারা শুধুমাত্র প্রাইভেট মার্কেটেই এক্সিট করে। দ্বিতীয়ত, অনেক প্রাথমিক পর্যায়ের কর্মচারী, খরচ স্তরের কর্মচারীরা হয়তো এমপ্লয়ি স্টক অপশন পেয়েছেন, যেগুলো তারা হয়তো বিক্রি করতে চান কারণ তারা ইতিমধ্যেই ভালো রিটার্ন পেয়েছেন। প্রত্যেকেরই আলাদা আলাদা ধরনের আকাঙ্ক্ষা থাকে। কেউ বাড়ি কিনতে চায়, কেউ আবার অন্য কোথাও বিনিয়োগ করতে চায়। তাই এই শেয়ারগুলো সাধারণত তারা বাজারে বিক্রি করে, এভাবেই লিকুইডিটি আসে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এবং আমি শুনেছি, জানেন তো, অনেকেই আমাকে এই প্রশ্ন করেছে যে আমরা কেন শুধু আইপিও আসার জন্য অপেক্ষা করব না? আমরা তো চাইলে কোম্পানির লিস্টিংয়ের পরেও কিনতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি সুযোগটা লিস্টিংয়ের এত কাছাকাছি হয়, তাহলে আমরা কেন শুধু অপেক্ষা করব না এবং লিস্টিংয়ের পরে কিনব? লিস্টিংয়ের আগে কেন কিনব? তাহলে এর দুটি উত্তর আছে। আমি প্রথমটা বলি, ধরুন আমরা আইপিওর জন্য অপেক্ষা করতেই চাই। আমরা অনেক উদাহরণ দেখেছি। সাম্প্রতিক উদাহরণ ছিল টাটা টেকনোলজিস। সবাই নিশ্চিত ছিল এটা দারুণ একটা কোম্পানি। ২৬ বছর পর টাটা আইপিও নিয়ে এসেছে। এটা অটোমোটিভ ডিজাইনিং এবং অটোমোটিভ টেকনোলজির সঙ্গে যুক্ত।
এটাই তো ভবিষ্যৎ, তাই না? তবুও জানেন তো, অনেক বিনিয়োগকারী আইপিওতে অংশ নিয়েছিলেন, কিন্তু কেউই কিছুই পায়নি। ধরুন কেউ যদি অ্যালোকেশন পেয়েও থাকেন, হয়তো 14,000, 50,000, আমার মনে হয় 2 কোটি রকমের আবেদন ছিল, তাই অ্যালোকেশন ছিলই না বললেই চলে। যদি কোনো ভালো ব্র্যান্ড, উচ্চ প্রবৃদ্ধির কোম্পানি হয়, বাজার সেটা আইপিওর সময় চিনে ফেলে। আর তখন সবাই ঝাঁপিয়ে পড়ে এবং বেশিরভাগ মানুষই কিছু পায় না। তাই ভালো হয় যদি আপনি আইপিওর আগেই পেতে পারেন। এটাই সুযোগ এনে দেয়। এখন দ্বিতীয় বিষয়, এখানে ভ্যালুয়েশনের ফারাক থাকতে পারে। বেশিরভাগ কোম্পানি যখন আইপিও নিয়ে আসে, তখন তারা খুব ভালো ভ্যালুয়েশনে আসে, তারা তালিকাভুক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনা করে। কিন্তু যখন আইপিওর কোনো খবরই নেই, যখন ড্রপও জমা পড়েনি, তখন এই কোম্পানিগুলো খুব সীমিত কিছু মানুষের হাতে থাকে, তাই ভ্যালুয়েশন সাধারণত তালিকাভুক্ত কোম্পানির তুলনায় ততটা ভালো হয় না। তাই এখানে ভ্যালুয়েশনের ফারাক রয়েছে। এখানে প্রায় 40 থেকে 60% পর্যন্ত আলফা থাকতে পারে তালিকাভুক্ত কিছু প্রতিদ্বন্দ্বীর তুলনায়। তাই এই ধরনের কোম্পানিতে ঢোকা ভালো, অবশ্যই উপদেষ্টাদের পরামর্শ নিয়ে। তবে হ্যাঁ, এই ধরনের সুযোগ সুবিধা আছে, তাই আইপিওর আগে যদি কেউ আপনাকে পরামর্শ দিতে পারে, তাহলে এই সুযোগগুলো কাজে লাগানোই ভালো। আসলে এখানে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা, মানে আপনি যেটা চান সেই রকম বরাদ্দ পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি যখন আমরা আনলিস্টেড স্পেসে অংশগ্রহণ করি। হ্যাঁ, কারণ আপনি হয়তো আপনার দেওয়া টাকার জন্য যতটা বরাদ্দ চান ততটা নাও পেতে পারেন। আর দ্বিতীয়ত, আপনি হয়তো খুব ভালো ভ্যালুয়েশনে ঢুকে যেতে পারেন তালিকাভুক্তির পরে বা সময়ে উচ্চ ভ্যালুয়েশনের তুলনায়। হ্যাঁ, কারণ একবার আইপিও বাজারে এলে তখন এটা যেন একটা উত্তেজনার মধ্যে পড়ে যায়। হালকা উন্মাদনা, হ্যাঁ, কিন্তু সবসময়ই ভালো যখন কোনো উন্মাদনা নেই, যখন খুব সীমিত হাতে এই আইডিয়াগুলো আদান প্রদান হচ্ছে, তখন অংশগ্রহণ করা। আর জানেন তো, দেরিতে ঢোকার চেয়ে আগেভাগে সমর্থক হওয়াই সব সময় ভালো। তাহলে আমরা কিভাবে এই সুযোগগুলো চিহ্নিত করব? আপনি যেমন বললেন, যে কোনো কোম্পানি যারা এখনো ইকুইটি মার্কেটে আসেনি এবং যারা ইন্ডেক্সে তালিকাভুক্ত নয়, তাদের আনলিস্টেড কোম্পানি হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। তাহলে আমরা কিভাবে, জানেন তো, এত বড় ইউনিভার্সাল সেট থেকে সেই খুব সীমিতগুলো চিহ্নিত করব? কিভাবে আমরা ঠিক করব কোনগুলো বেছে নিতে হবে? তাহলে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান হিসেবে সেন্ট্রিসিটি কিভাবে সিদ্ধান্ত নেয়, অথবা সেন্ট্রিসিটি কিভাবে গবেষণা করে কোন সুযোগগুলো অনুসরণ করার মতো, কোনগুলো মূল্য সংযোজন করবে বা কোনগুলো রিটার্নে সেই ট্রিগার দেবে? ওভার। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমার মনে হয় এখানেই সেন্ট্রিসিটির বড় ভূমিকা আছে। আমরা কি করি, আমরা এই কোম্পানিগুলোর সঠিক অ্যানালিটিক্স করি, এবং সাধারণত আমরা শুধুমাত্র সেই কোম্পানিগুলোই মূল্যায়ন করি যেগুলো খুব দ্রুত গতিতে বাড়ছে। আসলে তালিকাভুক্ত বাস্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ হারে যেগুলো বাড়ছে, আমরা সেগুলোই দেখি। তাই আমরা এমন কোম্পানির কথাও বলছি না যেটা শুধু তালিকাভুক্ত প্রতিদ্বন্দ্বীদের সমান হারে বাড়ছে। আমি আপনাকে কিছু উদাহরণ দিতে পারি। আমরা জানি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বাড়ছে, ঠিক তো? এবং প্রায় 50 লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এখন বাজারে অনেক তালিকাভুক্ত কোম্পানি আছে। আমরা এইচডিএফসি, এনসি, নিপ্পন এনসি, ইউটিআই এর কথা বলি, তাই তো? তাহলে প্রায় সব কোম্পানি সেখানে তালিকাভুক্ত, কিন্তু প্রধান খেলোয়াড় সবাই এখনও তালিকাভুক্ত হয়নি। ঠিক আছে, এবং এটাও ঠিক যে এটি একটি প্রভাবশালী খেলোয়াড়, তবুও এটি তালিকাভুক্ত নয়, তাই এখন মূল্যায়নের জন্য এটা বিবেচনা করা যেতে পারে। যখন আমরা জানলাম, আচ্ছা, সিবিল কিভাবে সবচেয়ে বড় হয়ে উঠল, তাদের গত 5 বছরে 25%-এরও বেশি হারে বেড়েছে, যেখানে অন্য আমগুলো 15 থেকে 20% হারে বেড়েছে, ঠিক তো? এবং তাদের থ্যাট বৃদ্ধির হার তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। তাহলে যখন আমরা বাজারে এই ধরনের অস্বাভাবিকতা দেখি, তখন এমন একটি তালিকা বহির্ভূত বাজার আছে যেখানে কোম্পানিগুলো তালিকাভুক্ত খেলোয়াড়দের থেকেও বড়। তারা অনেক দ্রুত গতিতে বাড়ছে। শিল্পে ইতিবাচক পরিবেশ আছে, আগামী 5 থেকে 10 বছরে সম্পদ সৃষ্টির ভালো সুযোগ রয়েছে। যখন এই ধরনের প্যারামিটার থাকে এবং আপনি কর্পোরেট গভর্ন্যান্সও যাচাই করেন, মানে মূল্যায়নের প্যারামিটারগুলো প্রায় একই রকম। আপনি যেভাবে কোনো শেয়ারের মূল্যায়ন করেন, সেটা তালিকাভুক্ত হোক বা তালিকা বহির্ভূত, মূল্যায়নের পদ্ধতিতে খুব একটা পার্থক্য নেই। তাই আমরা কি করি, আমরা সঠিকভাবে তার বিশ্লেষণ করি এবং আমাদের ক্লায়েন্টের সামনে তা উপস্থাপন করি। তারপর তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন, শুধু তুলনা করে দেখতে পারেন এটা বিনিয়োগের জন্য উপযুক্ত কিনা।
তাহলে সচিন, আমরা জানি যে যখন কোনো শেয়ার সূচকে তালিকাভুক্ত হয় তখন সেই শেয়ারের দাম অনেকগুলো বিষয় নির্ভর করে নির্ধারিত হয়। এটা হতে পারে শেয়ারের তরতা এবং আরও অনেক বিষয় নির্ধারিত হতে পারে। আপনি জানেন অবশ্যই সবচেয়ে বড় বিষয় হলো কোম্পানির প্রকৃত পারফরম্যান্স, আর্থিক দিক, অগ্রগতি, টান ইত্যাদি দিক থেকে। এবং শেয়ারের চাহিদা ও যোগানও গুরুত্বপূর্ণ। যদি তরলতা কম থাকে তাহলে সম্ভবত আপনি জানেন এর মূল্যায়ন বা দাম নির্ধারণ অনেকটাই আলাদা হয়, যেমনটা খুব বেশি তরল শেয়ারের ক্ষেত্রে হয়। তাই একটি তালিকাবিহীন শেয়ারের ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে কাজ করে, তাহলে আমরা কিভাবে নির্ধারণ করি আপনি জানেন। দাম কিভাবে নির্ধারিত হয়, মানে কিভাবে নির্ধারিত হয়, অথবা দাম নির্ধারণ কিভাবে হয়, এবং কিভাবে আপনি জানেন কোম্পানির পারফরম্যান্স ভালো বা খারাপ হলে সেটা দামের মধ্যে প্রতিফলিত হয়। তাহলে আপনি জানেন, আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো তালিকাবিহীন শেয়ার মূল্যায়ন করা হয়, কারণ আপনি জানেন এটা সুযোগ তৈরি করে। এছাড়াও কম তরলতা। দেখুন, এই কোম্পানিগুলো তালিকাভুক্ত কোম্পানির তুলনায় অনেক কম তরল, ঠিক তো? কারণ এখনো পর্যন্ত এই কোম্পানিগুলো সাধারণ মানুষের মধ্যে নেই। তাই এখানে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, হাতে গোনা কিছু মানুষ। ফলে তরলতাও কম থাকবে। কিছু তালিকাবিহীন শেয়ার অনেক তরলতা পেয়েছে, কিন্তু অনেক কোম্পানি এখনো খুবই অতরল। তাই যখন তরলতা কম থাকে তখন দাম নির্ধারণও ততটা নিখুঁত হয় না যতটা তালিকাভুক্ত বাজারে দেখা যায়। তাই এটা একদিকে সুযোগও তৈরি করে, আবার এই ধরনের পরিস্থিতিতে যখন তরলতা কম থাকে তখন খুব সহজেই বাজারকে প্রভাবিত করা যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা কোনো শেয়ারে বিনিয়োগ না করি যেগুলোতে অতি উচ্ছ্বাস চলছে এবং মূল্যায়ন অত্যন্ত চরম পর্যায়ে রয়েছে। যদি সেই মূল্যায়ন সেই প্রবৃদ্ধিকে ন্যায্যতা না দেয়, আমরা সাধারণত এড়িয়ে চলি। আমরা এমনকি আরও গবেষণা করতেও চাই না। তবে আপনি জানেন, আমরা এটাও জানি যে কম তরলতার কারণে কিছু শেয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর তুলনায় খুব আকর্ষণীয় মূল্যায়নে লেনদেন হচ্ছে। অথবা আপনি বলতে পারেন, এমনকি যদি আমরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে তুলনা নাও করি, যদি এমন কিছু কোম্পানি থাকে যারা উদীয়মান কিমে কাজ করছে, যেগুলো হয়তো এমন কিমে রয়েছে যা সামগ্রিক অর্থনীতির তুলনায় অনেক দ্রুত বাড়ছে, তবুও সেগুলো এখনও সামগ্রিক বাজারের মূল্যায়নে লেনদেন হচ্ছে, তাহলে আমরা জানি এটি খুবই আকর্ষণীয় মূল্যায়ন। তাই যখন এ ধরনের পরিস্থিতি হয়, অর্থাৎ কম তরলতা থাকে, তখন আমরা কেবলমাত্র ভুল মূল্যায়ন বা কিছু সুযোগ খুঁজে পাই যেখানে আমরা সেটা দেখতে পাই। ঠিক আছে, এখানে 60-70% ভালো গ্যাপ আলফা আছে এবং সময়ের সাথে সাথে আমরা এটাও দেখছি, আপনি জানেন, কমপক্ষে এই বিষয়টি বিবেচনা করছি যে এই কোম্পানিগুলো আগামী 3 বছরে 20% বেশি আইআরআর তৈরি করতে পারবে। শুধুমাত্র সেই সব কোম্পানিতেই আমরা প্রবেশ করছি বা মূল্যায়ন করছি যেখানে আমরা এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবেই। আমার পরবর্তী প্রশ্নটা একটু অপারেশনাল ধরনের। তাহলে ধরুন, এবং অবশ্যই তার আগে আমি শুধু বলতে চেয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা ক্লায়েন্টের জন্য এই সুযোগগুলো সাজেস্ট করার বা নেওয়ার আগে এই সব কিছুই সেন্টফোসেরি করে দেয়। কারণ আমাদের কাছে রিয়া লাইসেন্স আছে, আমাদের কাছে রিসার্চ অ্যানালিস্ট লাইসেন্সও আছে। পরবর্তী বিষয়টা যেটা আমি জানতে চাচ্ছি সেটাও একটু অপারেশনাল ধরনের। উদাহরণস্বরূপ, যদি কেউ ঠিক করে যে সে একটি আনলিস্টেড স্টক কিনবে, তাহলে প্রক্রিয়াটা কি, মানে এটা কিভাবে করা হয়? যেমন যদি কারো ব্রোকিং ও ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকে, তাহলে সে সহজেই ইন্ডেক্সের স্টক কিনতে পারে, যে কোনো ধরনের স্টক কিনতে পারে। আনলিস্টেড স্পেসে এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা প্রায় একই রকম। আসলে অ্যাপ্রেন্টিসের মডেলটা খুবই একই রকম, যদিও অনেকেই এটা জানেন না, বিনিয়োগকারীরাও জানেন না। কিন্তু যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এই শেয়ারগুলো কিনতে পারেন। সেন্ট্রেসেরি এই শেয়ারগুলো অফার করে। আপনি প্রতিদিনের প্রাইসিং লিস্ট পান, যেমন বাজারে প্রতিদিন স্টকের দামে পরিবর্তন হয়। একইভাবে আনলিস্টেড মার্কেটেও এখন লিকুইডিটি বেড়েছে, আর প্রতিদিনই স্টকে পরিবর্তন হচ্ছে দামে, এবং আমরা আপনাকে এই ডিলগুলো অফার করি। ক্লায়েন্ট ইমেলে ডিল কনফার্ম করলে আমরা ফান্ড চেয়ে নিই। ক্লায়েন্ট আমাদের ডিম্যাট, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেন এবং আমরা স্থানান্তর করি। সেই শেয়ারগুলো ক্লায়েন্টের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করি এবং সবকিছুই যোগ 1-এ, মানে 2 দিনের মধ্যে লেনদেন সম্পন্ন হয়। লেনদেনের 2 দিকই তখন শেষ হয়। 90% আনলিস্টেড স্টকে কিছু আনলিস্টেড বা প্রি-আইপিও থিম থাকে, যেখানে আপনি জানেন রোফার থাকে। কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্টের কাছে রাইট অফ ফার্স্ট রিফিউজাল থাকে। তাই আমরা সেই অনুমোদন পেলে তখন আমরা শেয়ারগুলো ট্রান্সফার করি।
কিন্তু এটা কোম্পানির মাত্র 2 থেকে 3% মধ্যেই সীমাবদ্ধ থাকে। বেশিরভাগ কোম্পানির শেয়ারই ফ্রিলি ট্রেডেবল, যেগুলো সহজেই কেনাবেচা করা যায়। লেনদেন 2 দিনের মধ্যেই সম্পন্ন করা যায়। এবং একইভাবে বিনিয়োগকারীরা কি এই শেয়ারগুলো বিক্রি করতে পারে? হ্যাঁ, বিনিয়োগকারীরা দেখতে পান। একবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে এলে আপনি ইচ্ছেন তো যে কোনোকে এই শেয়ারগুলো বিক্রি করতে পারেন। আর এই লেনদেন করতে হলে কি কি ডকুমেন্ট লাগে? মানে কিছু বেসিক ডকুমেন্ট তো লাগবেই। হ্যাঁ, শেয়ার ট্রান্সফারের জন্য দেখুন ক্লায়েন্টের বেসিক কেওয়াইসি থাকতে হবে। এটা হলো প্যান কার্ড, অন্য কার্ডের কপি, আর ক্লায়েন্ট মাস্টার লিস্ট সমো, কারণ এতে আপনার ডিপি আইডি এবং ক্লায়েন্ট আইডি থাকে। এই ধরনের ডিটেইলস এবং ক্যান্সেল চেক, যেখানে দেখা যায় কোন ব্যাংক থেকে আমরা ফান্ড নিচ্ছি। তাই যে কোনো আনলিস্টেড স্পেসে লেনদেনের জন্য বেসিক কেওয়াইসি লাগবেই। বুঝতে পারলাম। তাহলে শেষ যে বিষয়টা আমি আপনার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো, আপনি জানেন, আপনার মনে কি কিছু উদাহরণ আসছে সাম্প্রতিক সময়ে, মানে গত 5-6 বছরে, যেখানে আপনি জানেন কিছু আনলিস্টেড ইকুইটি সুযোগ ছিল যেগুলো বড় ফান্ডগুলো সফলভাবে কিনেছিল? অথবা এমনকি আপনি জানেন ব্যক্তিগত বিনিয়োগকারীরাও, আর তারপর তালিকাভুক্তির পরে আপনি জানেন বর্তমানে দামগুলো বেশ উঁচু, তাই প্রিআইপিও বিনিয়োগকারী আপনি জানেন যথেষ্ট লাভে আছেন এবং বহু গুণ রিটার্ন পেয়েছেন। আপনি কি এমন কিছু উদাহরণ দিতে পারেন? সাম্প্রতিক যেটা আমি আলোচনা করলাম সেটা ছিল টাটা টেকনোলজিস। ঠিক আছে, টাটা টেকনোলজিস। এমনকি আমরাও, আপনি জানেন, আমার মনে হয় আইপিওর আগে বেশিরভাগ শীর্ষ বিনিয়োগকারীদের জন্য এই কোম্পানিটিকে রেখেছিলাম, এবং গত 1 বছর ধরে এটি 450 টাকা থেকে 800 টাকার মধ্যে ট্রেড করছিল। আপনি বলতে পারেন, যদিও আইপিও প্রায় 500 টাকায় এসেছিল, যেখানে তালিকাভুক্তি হয়েছিল প্রায় 1200 টাকায়, তাহলে যদি আমি বড় ধরি, প্রায় 600-700 টাকা ছিল বিনিয়োগকারীদের কেনার দাম 1 বছর আগে, আর এখন এটি 1200 টাকায় ট্রেড করছে। তাহলে বিনিয়োগকারীদের জন্য এটি 100% লাভের মতো। একইভাবে যদি আমি 4-5 বছর আগের দিকে ফিরে যাই, তাহলে আইসিসিআই লোমবার্ডের কথা মনে পড়ে। আনলিস্টেড স্পেসে এটি প্রায় 400-450 টাকার স্তরে ট্রেড করছিল। আইপিও এসেছিল 600 টাকার রেঞ্জে, এবং এখন এটি প্রায় 1300-1400 টাকায় ট্রেড করছে, অর্থাৎ 5 বছরে প্রায় 2.5-3 গুণ টাকা হয়েছে। তাহলে এরকম অনেক উদাহরণ আছে, যেমন বিকাজি ফুডস, ডিমার্ট অ্যাভিনিউ, সুপারমার্ট। মানে এমন অনেক উদাহরণ আছে যেখানে আমরা দেখেছি গত 5 বছরে অন্তত 3 থেকে 4 গুণ টাকা উপার্জন হয়েছে। তাহলে যদি আমি সেই কোম্পানিগুলোর ঝুড়ি নিই যেগুলো আমরা 2 বছর আগে থেকে শুরু করেছিলাম, আমাদের ক্লায়েন্টের সাজেস্ট করেছিলাম, গত 2 বছরে আইআরআর 35% এরও বেশি হয়েছে। তাই এটি বাজারকে হার মানিয়েছে, এবং বেশিরভাগ কোম্পানি ব্যবসার দিক থেকে বেশ ভালোই করছে। তবুও তালিকাভুক্ত কোম্পানির তুলনায় এখানকার প্রাইস ডিসকভারি এখনো পুরোপুরি হয়নি, কিন্তু তারপরও সামগ্রিকভাবে এই ঝুড়ির মূল্য গত 2 বছরে 35% এরও বেশি বেড়েছে। তাহলে আইআরআর ভিত্তিতে তাহলে আপনি কি বলবেন, প্রিআইপিও সুযোগগুলো কি তালিকাভুক্ত স্টক পোর্টফোলিও বা ইকুইটি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর বিকল্প, নাকি এগুলো পোর্টফোলিওকে সাপোর্ট বা পরিপূরক হিসেবে কাজ করে? আমার মনে হয় এটা পোর্টফোলিওকে পরিপূরক করে। তবুও আপনি জানেন, আমরা জানি যে তালিকাভুক্ত বাজারে হাজার হাজার কোম্পানি আছে এবং বাজারে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমরা নিয়মিত চেষ্টা করি এমন ভুল মূল্যায়িত সুযোগ এবং দ্রুতগতিতে বাড়তে থাকা কোম্পানিগুলো খুঁজে বের করতে, কিন্তু তালিকাভুক্ত নয় এমন পক্ষের ক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে মাত্র 200 থেকে 300টি সক্রিয় কোম্পানি আছে, এবং তার মধ্যেও শুধুমাত্র আমরা দেখি যে সেখানে মূল্যায়ন খুবই আকর্ষণীয়, লিকুইডিটি আছে, ক্লায়েন্ট সহজেই এক্সিট করতে পারে। তাই হাতে গোনা কয়েকটি কোম্পানি, হয়তো 20 থেকে 25টি কোম্পানি, যেগুলোতে বিনিয়োগ করা যেতে পারে বলে মনে হয়। বাকি কোম্পানিগুলোর আরও মূল্যায়ন দরকার। তারা যত বাড়বে, যত লিকুইডিটি বাড়বে, তখন ক্লায়েন্টরা সেই সুযোগগুলোতে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। কিন্তু অবশ্যই তালিকাভুক্ত বাজার আনলিস্টেডের তুলনায় অনেক বড়। তাই আনলিস্টেড বা প্রিআইপিও থিম, কারণ এখানে লিকুইডিটি তালিকাভুক্তের তুলনায় কিছুটা কম। তাই আমার মনে হয় এটা আপনার সামগ্রিক পোর্টফোলিওতে একটা বাড়তি সুবিধা যোগ করে। তাই আমি মনে করি, যেমনটা আমরা সব সময় সেন্ট্রিসিটিতে জোর দিয়ে বলি, পোর্টফোলিওতে সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা উচিত। সঠিক অ্যাসেট অ্যালোকেশন করা উচিত, লক্ষ্য নির্ধারণ করা উচিত বিনিয়োগকারীর পটভূমি ও দেওয়া তথ্য অনুযায়ী। প্রিআইপিও সুযোগ বা আনলিস্টেড সুযোগ কখনোই ইকুইটি মিউচুয়াল ফান্ড,
ইকুইটি পিএমএস এবং তালিকাভুক্ত স্টক পোর্টফোলিওর বিকল্প নয়, বরং এটা একটি পরিপূরক হিসেবে কাজ করে। বা এটা সামগ্রিক ইকুইটি পোর্টফোলিও রিটার্নে বাড়তি সুবিধা যোগ করে। হ্যাঁ, আরও একটা কথা যোগ করতে চাই আদিত্য। মিউচুয়াল ফান্ড, পিএমএস এগুলো সেরা অ্যাসেট ক্লাস, কারণ এখানে ফান্ড ম্যানেজার সিদ্ধান্ত নেন, তারা ঝুঁকি বিশ্লেষণ করেন ইত্যাদি। তাই যখনই কোনো বিনিয়োগকারী এই প্রিয়াইতীয় সুযোগে বিনিয়োগ করেন, তখন সবসময় ভালো হয় এর চারপাশে একটি পোর্টফোলিও গড়ে তোলা। শুধু এক বা দুইটি কোম্পানিতে না গিয়ে, যেখানে তারা দেখেন এবং নিজেরাও নিশ্চিত হন, আমরা সঠিক গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে প্রায় 12 থেকে 15টি কোম্পানি এনেছি। তারা মূল্যায়ন করতে পারেন, নিজেদের জন্য যা উপযুক্ত মনে হয় তা খুঁজে নিতে পারেন, হয়তো 4-5টি কোম্পানি নিয়ে একটি পোর্টফোলিও গড়ে তুলতে পারেন এবং তারপর বিনিয়োগ করা উচিত, শুধুমাত্র একটি কোম্পানিতে যাওয়ার বদলে। তাই আমার মনে হয় এটি খুব তথ্যবহুল সেশন ছিল। ধন্যবাদ সচিন, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এটি শুধু আমাদের ইউএইচ বিজনেস ডেভেলপমেন্ট টিমের জন্য নয়, পার্টনারদের জন্য খুবই সহায়ক হয়েছে। হ্যাঁ, এবং এটা অবশ্যই সাহায্য করবে। আমি আশা করছি এটা করবে। নিশ্চিতভাবেই পার্টনারদের ইন্টারঅ্যাক্ট করতে এবং এই সাব অ্যাসেট ক্লাসটি তাদের বিনিয়োগকারীদের কাছে নিতে সাহায্য করবে। সেশন ও ইনপুটের জন্য ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ। দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করুন। আশা করি সেশনটি সহায়ক হয়েছে। অনেক ধন্যবাদ।